অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি ক্লাস নেব। আমি মোহাম্মদ শফিউল করিম শফিক, সহকারী শিক্ষক, পলিটেকনিক উচ্চ বিদ্যালয়, সিটি কর্পোরেশন, রংপুর। নিচের ছবিগুলোতে কি লক্ষ্য করা যায়? এখানে দেখো মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে। এখানে প্রত্যেকে নিজ নিজ কম্পিউটারে তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করছে। এখানে কি করছে? সাগরের এক প্রান্তে বা নদীর এক প্রান্তে বসে এই ভদ্রলোক ইন্টারনেটে কাজ করছে বা কম্পিউটারে কাজ করছে। এখানে কি করছে? ড্রোনের মাধ্যমে কাজ করছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি করতে পারবো? কাজ করতে পারবো। নিচের ছবিগুলোতে কিছু কিছু অফিস লক্ষ্য করছো। এখানে কোন কাজে কোনো কাগজ ব্যবহৃত হচ্ছে না, তাহলে একে আমরা এক ধরনের অফিস বলতে পারি। আচ্ছা, এখানে দেখো নিচের ছবিগুলোতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, কিছু অফিস লক্ষ্য করছে, তাই না? অবশ্যই অফিসের লোক কাজ করছে। কোথাও কি কাগজ আছে? নাই। তাহলে আমরা এটিকে ভার্চুয়াল অফিস বা অনলাইনের মাধ্যমে বেশিরভাগ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তাহলে কাগজবিহীন অফিস বা ভার্চুয়াল অফিস আমরা বলতে পারি। কাগজ ব্যবহৃত হয় এমন অফিসের অসুবিধা কি? আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো অনেকগুলো ফাইল আছে। এই যে ফাইলগুলো নিয়ে যাচ্ছেন একজন ভদ্রলোক, অবশ্যই অফিসের দায়িত্বপ্রাপ্ত মানুষ। তারপর এখানে দেখো ফাইল খুঁজতেছে, একের পর এক ফাইল খুঁজতেছে। তারপর এখানে এই যে বস্তা বন্দি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি করতেছে? কাগজগুলো নিয়ে যাচ্ছেন তাদের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার জন্য। তাহলে আমরা কি পারবো? এখানে কম সময়ে ক্লান্তি আসে, মানে একজন মানুষ কাজ করতে করতে ক্লান্তি আসে। তারপর ফাইলের বোঝা বহন করতে হয়। এখানে কি ফাইল খুঁজতে খুঁজতে সময় ও শ্রম ব্যয় হয়, জনবল বেশি প্রয়োজন হয়। কিন্তু এখন অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু এই ফাইলগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পৌঁছাই দিতে পারি অল্প সময়ের মাঝে। এখানে দেখো কাজ করতে করতে এই ভদ্রলোক হয়তো চিৎকার দিয়ে উঠছে তার কলিগের কাছে। সার্বিকভাবে ব্যয় বৃদ্ধি পায়। এই যে তারপর আমরা কাগজবিহীন অফিসের সুবিধা কি? আমি এখান থেকে একটি অনলাইনের মাধ্যমে কি করব? ঢাকাতে কাগজ পাঠিয়ে দিব। আগে ওই যে আগের ছবিটিতে দেখালাম যে তোমাদেরকে ফাইল নিতে হয় কুরিয়ার সার্ভিসে পোস্ট করার জন্য বা ডাক বিভাগে পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা কি করি? ওখানে লাইন ধরে অপেক্ষায় থাকি যে কিভাবে আমরা ঢাকায় পৌঁছে দিব। এর মাঝে যদি আবার সড়কে কোনো দুর্ঘটনা হয়, তাহলে ওই ফাইলটি আমাদের নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এই ভদ্রলোক দেখো এখানে অনলাইনের মাধ্যমে তার তথ্যগুলো পৌঁছায় দিয়ে একটা উল্লাসের একটা চিৎকার দিচ্ছেন, সাইন দিচ্ছেন। কাজে আনন্দ থাকে, সহজে ক্লান্তি আসে না। তারপর এখানে আমরা কি দেখছি? টেবিলে ফাইলের বোঝা থাকে না, চাপ মুক্ত ভাবে কাজ করতে পারে। তাহলে এখানে ফাইলটি খুঁজতে হয় না। এখানে যে জিনিসটি খুঁজতে হয় সেইটি হচ্ছে কম্পিউটারের ফাইল। আমরা কি নামে ফাইল করেছি, ফোল্ডার করেছি, সেই ফাইল ফোল্ডার আমরা খুঁজি। এখন কিন্তু ফাইল খুঁজতে কষ্ট ও অতিরিক্ত সময় ব্যয় হয় না। এখন কম্পিউটারের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো নেই বা আমরা অফিসে যে তথ্যগুলো প্রদান করে থাকি তাতে কষ্ট হয় না, এইভাবে ফাইল থাকে না। এভাবে আর বোঝা কি করতে হয় না,
ফাইল বোঝা বহন করতে হয় না। এখন ফাইল আদান প্রদান সহজ হয় এই যে নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এখানে দেখো তারা অল্প সময়ের মাঝে জনবল কম প্রয়োজন হয়, তাই সার্বিক ব্যয় হ্রাস পায়। আগে যেমন একজন বাড়তো, একজন নিয়ে যেত, আর একজন কাজ করতো, এভাবে কিন্তু এখন আর করতে হয় না। ছবিতে প্রত্যেককে যার যার অফিসের কাজ করছে বলতে পারো একে কি অফিস বলে বা কবে থেকে এই প্রচলন শুরু হয়। এই প্রচলন কবে থেকে শুরু হয়? এই যে এখানে যে এই নারীটি কাজ করছেন, অবশ্যই অনলাইনের মাধ্যমে কাজ করছেন। এখানে নেই, এখানে প্রত্যেকেই। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অফিস 1983 সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয় এবং 1994 সালে এই ধরনের অফিসে কাজ শুরু করে। অর্থাৎ এই ভার্চুয়াল অফিস, প্রিয় শিক্ষার্থী, এই 1983 সালের আগে এই ভার্চুয়াল অফিস ছিল না। 1994 সালে এই ধরনের অফিসের কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল অফিসের কর্মকাণ্ড কিসের মাধ্যমে প্রচলিত হয়? কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার, মোবাইল ও নেটওয়ার্কের মাধ্যমে। ভার্চুয়াল অফিসের ফাইল আদান প্রদান হয় কিভাবে? এই যে কম্পিউটার, মোবাইল ও নেটওয়ার্কের মাধ্যমে। এখানে দেখো বলতে পারো কল সেন্টার কাকে বলে? বলতে পারো কল সেন্টার কাকে বলে? কল সেন্টার হলো এমন একটি সেন্টার যেখান থেকে ফোন কলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। অর্থাৎ ওই যে আমাদের গ্রামীণ ফোন বা আমাদের ব্যক্তিগত মোবাইলটি যদি কখনো নষ্ট হয়, আমরা গ্রামীণ ফোনের নির্দিষ্ট নাম্বার, বাংলালিংক, টেলিটক, এদের নির্দিষ্ট নাম্বারে রিং দেয়, তখন ওখান থেকে কিন্তু বলে দেয়, স্যার আপনাকে স্বাগতম, হ্যাঁ আপনি কি বলছেন, বিষয়টি শোনার পর একটা সুন্দর সমাধান দেন। এই কল সেন্টারগুলো। আচ্ছা, বলতে পারো রোবট কি? রোবট এমন এক ধরনের যন্ত্র যা মানুষের মতো কাজ করে। এইটি হচ্ছে রোবট। এই রোবট মানুষের মতন কাজ করে, মানুষের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় কাজ করে থাকে। রোবট কি কাজ করে? রোবট কি কাজ করে? মানুষ যেভাবে কাজ করে এই রোবটও সেভাবে কাজ করে। দেখো এই গাড়িটি রোবট গুলো খুলেছে, খুলে কি করতেছে? প্রত্যেকে তার নিজের অনুযায়ী নিজ নিজ কাজ ঠিকই করছে। রোবট গাড়ি তৈরির কারখানায় কাজ করে, তারপর রোবট এখানে চা দিয়ে যাচ্ছে এই অফিস কর্মীকে। রোবট মানুষের খাবার কিংবা চা পৌঁছে দেয়, এই যে আমি বলেছি। আচ্ছা, তারপর এই যে ইনসার্কেল, রেড ইনসার্কেলের ভিতরে যে গাড়িটি আছে আমরা দেখছি, এগুলো ড্রাইভার চালাচ্ছে, এই যে ড্রাইভার চালাচ্ছে, কিন্তু এই গাড়িটি কিন্তু রোবট চালাচ্ছে। তাহলে রোবট গাড়ি চালায়। কারা গাড়ি চালায়? রোবট গাড়ি চালায়। এই যে রোবট গাড়ি। তারপর রোবট বিপজ্জনক ঝালাই কাজ করে। আমরা অনেকে যে জায়গাটায় ঝালাই করতে পারি না, অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ করতে পারি না, সেই জায়গাটা কিন্তু আমরা ভয় পাই, কিভাবে করব, কিন্তু রোবট সেখানে কি করতেছে? বিপজ্জনক স্থানে ঝালাইয়ের কাজ করছে। ড্রোন। এখন বলবে স্যার ড্রোন কি? চালকবিহীন বিমানকে ড্রোন বলে। চালকবিহীন বিমানকে ড্রোন বলে। এই যে ড্রোনের কাজ কি জানো? এই যে মনে করো আমরা রংপুর জেলায় বাস করি, এখন উপর থেকে আমরা যে জিনিসটি দেখব, এখন এখানে আমরা কি করব শোনা? আমরা মনে করো যে এই রংপুর সিটি কর্পোরেশনের উপরের একটা ছবি আমরা ভিডিও করব বা স্টিল ছবি নিব, এইটি এই ড্রোনের মাধ্যমে আমরা ভিডিও করতে পারি, ধারণ করতে পারি। তাহলে ড্রোন অনেক উপরে কাজ করে। এই ড্রোন কিন্তু
চালায় কে? রোবট। পাইলটবিহীন ড্রোন কি কাজ যে ব্যবহার করা হয়? পাইলটবিহীন ড্রোন কি কাজে ব্যবহার করা হয়? এই যে বেশিরভাগ যুদ্ধের সময় আমরা দেখি কি যে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ যখন লাগে, যেমন ইরাক ইরানের যুদ্ধ লেগেছিল, এইভাবে বিশ্বের বিভিন্ন দেশ এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ লাগে, তখন কিন্তু এই বিমান পাইলটবিহীন এই ড্রোনগুলো কি করে? এই প্লেনগুলো চালানোর ফলে কি করে, এখানে যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই প্লেনটি শুধু নষ্ট হবে। পাইলটবিহীন ড্রোনের কাজ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে ই ক্লাসরুম বলতে কি বুঝো? ই বলতে তোমাদেরকে বলি, এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটি কিন্তু অনলাইন বা ই ক্লাস। ইন্টারনেটের মাধ্যমে তোমাদেরকে, অনলাইনের মাধ্যমে তোমরা আমাকে দেখতে পারতেছো। ছোট্ট একটি নোটপ্যাড বা ল্যাপটপ বা ডেস্কটপ বা তুমি তোমার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের মাধ্যমে আমার নির্দিষ্ট অ্যাড্রেসে ঢুকে এই ক্লাসটিও দেখতে পাচ্ছো। এইটি হচ্ছে ই ক্লাসরুম। ক্লাসরুম বলতে ইলেকট্রনিক, ই ক্লাসরুম বলতে বোঝায় ইলেকট্রনিক ক্লাসরুম, অর্থাৎ যে ক্লাসরুমে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেমন কম্পিউটার, ইন্টারনেট, প্রজেক্টর, ডিজিটাল শিক্ষা উপকরণ ইত্যাদি ব্যবহার করে পাঠদান করা হয়, সেটাকে ই ক্লাস বলা হয়। আজকে দেখো, এই করোনার ক্রান্তিকালের তোমরা ঘরে আছো, আমরা কিন্তু তোমাদেরকে স্বাভাবিক ক্লাস নিতে পারতেছি না, কিন্তু তোমরা মনে করতেছো স্কুল কবে খুলবে, কলেজ কবে খুলবে, আমার সেই প্রিয় বিদ্যানিকেতন কবে খুলবে। আসলে খুলবে, সরকারের নির্দেশ অনুযায়ী যখনই স্বাভাবিক হয়ে যাবে, সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দেশ দিলে স্কুল খুলে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা স্কুলে ক্লাস করতে পারতেছো না, ততক্ষণ কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আমরা ক্লাস নেব, অর্থাৎ ইলেকট্রনিক ক্লাস। এই যে আমি ঘরে বসেই চার দেয়ালের মাঝে একটি ভিডিও ক্যামেরা, ল্যাপটপ, প্রজেক্টর এবং ইন্টারনেটের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, এইটি হচ্ছে ই ক্লাস বা ইলেকট্রনিক ক্লাস। ই কার্ড আগে ঈদের সময় কিন্তু, প্রিয় শিক্ষার্থী, আগে নববর্ষের দিন আমরা কার্ড দিতাম, শুভ নববর্ষ, তারপর ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার লিখে বা ঈদের সময় ঈদ মুবারক শব্দটি লিখে আমরা কি করতাম? ই কার্ড দিতাম। হয়তোবা কার্ডের ভিতরে থাকতো, ঈদের অনাবিল আনন্দে মুছে যাক তোমার সকল দুঃখ বেদনা, উল্লসিত হোক বাংলা মায়ের প্রতিটি মানুষের মন, জাগ্রত হোক ধর্ম, শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার চিন্তা চেতনা। এ ধরনের কিছু কিছু উক্তি, পংক্তি বা তোমার মন গড়া শব্দ দিয়ে আগে কিন্তু আমরা কার্ড পাঠিয়ে দিতাম। ঈদ মোবারক, ঈদে তোমার প্রিয় বন্ধু, তোমার নাতি বা তোমার ছোট ভাই বা বোন XYZ। এখন কিন্তু আর এইটির মাধ্যমে কি করা হয় না, আর আমরা সেইটি আর পাঠাই না। এখন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ যার যেটির মাধ্যম আছে, সেখানে আমরা এই যে হ্যাপি নিউ ইয়ার, দেখো এখানে আছে কি হ্যাপি নিউ ইয়ার লেখার পর বা হ্যাপি বার্থডে, এভাবে লিখে আমরা কিন্তু কি করি? উইশ করি, শুভেচ্ছা জানাই। তাহলে এখানে লেখা আছে ই কার্ড মানে হলো ইলেকট্রনিক কার্ড। বিয়ে, জন্মদিন, নতুন বছর, ঈদ, পূজা ইত্যাদি আমরা প্রিয়জনকে শুভেচ্ছা কার্ড মোবাইল বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে পাঠাই। এটাই হলো ই কার্ড, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কার্ড।
তারপর ই কার্ড দুভাবে পাঠানো যায়, বলতে পারো সেটি কিভাবে? আমরা যেটি পারি সেটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে তৈরি করা আছে, সেটি ইমেল করে পাঠানো হয়। অর্থাৎ তুমি গুগল, বিং, ইয়াহু এই সার্চ ইঞ্জিনগুলো নিয়ে যদি তোমরা খুঁজো, তাহলে এখানে কিন্তু হাজার হাজার কার্ড পাওয়া যাবে। তারপর তুমি নিজে কম্পিউটারে তৈরি করে সেটাও ইমেলে পাঠাতে পারো। বলবে স্যার কম্পিউটার কিভাবে পাঠাবো? ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে তুমি নিজেই একটি কি করতে পারো, ছবি সংযুক্ত করে তোমার প্রিয় ব্যক্তির কাছে এই ঈদের বা বিভিন্ন উৎসবের দিনগুলোতে তুমি কার্ড পাঠাতে পারো। খুদে বার্তা বলতে কি বুঝো? খুদে বার্তা বলতে আমরা ওই যে বলি না, মেসেজ SMS, সেন্ড মেসিং, সেন্ড SMS নাকি SMS বলি, সেন্ড মেসেজ সেন্টার। অর্থাৎ মেসেজ বলতে আমরা খুদে বার্তাকে বলবো। প্রিয় শিক্ষার্থী, ছোট্ট কিছু শব্দ আছে, এই শব্দের মাধ্যমে বন্ধু কোথায় আছে লিখতে পারো, বা কোথায় আছে ছোট ছোট জিনিস, এই জিনিসগুলোকে আমরা SMS বা খুদে বার্তা বলতে পারি। খুদে বার্তা, এই যে খুদে বার্তা বলতে বোঝায়, একটু আগে বলেছিলাম না, SMS সেন্ড মেসেজ সেন্টার বা শর্ট মেসেজ সার্ভিস। মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ প্রেরণের পদ্ধতিকে খুদে বার্তা বলে। দলগত কাজ, তোমরা এখন তো তোমরা দলগতভাবে কাজ করতে পারবে না, তারপরে তোমরা যে কাজটি করবে, কাগজবিহীন অফিসের সুবিধা ও অসুবিধার একটি তালিকা তৈরি করতে পারবে। ভার্চুয়াল অফিসের কার্যক্রম কিভাবে সম্পাদিত হয় বিশ্লেষণ করতে পারবে। এখন বলতে পারো যে স্যার সম্পাদিত মানে কি? স্যার সম্পাদিত মানে কি, কাজটা কিভাবে শেষ করতে পারো এই। তারপর মূল্যায়ন, ড্রোন কি? ওই যে তোমাদেরকে বলেছিলাম যে উপরে আকাশের উপর দিয়ে যে ড্রোন ছবি তোলার জন্য যে পাইলটবিহীন যে কি বিমান পরিচালনা করে, এটি ড্রোনের কাজ। খুদে বার্তা বলতে কি বোঝায়? ওই যে SMS সেন্ড মেসেজ সার্ভিস। আচ্ছা, ই কার্ড, ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ই কার্ড, ইলেকট্রনিক কার্ড কাকে বলে? ঈদের সময়, পয়লা বৈশাখের সময়, পুজোর সময়, নববর্ষের সময়, জন্মদিনের সময় তোমরা কার্ড ব্যবহার করতে পারবে। এখন আগে বাসায় গিয়ে বলতে হতো, ওই আছেন দোস্ত বের হও, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি রে? তোমার জন্য আমি নিয়ে আসছি একটা, আমার দোস্ত আমার সামনে খুলবি না কিন্তু, বা খুলবে না, পরে খুলবে। পরে খুলে দেখে শুভ জন্মদিন, শুভ তোমার জন্মদিন, এইভাবে উইশ করতে। এখন কিন্তু আমরা যদি ফেসবুক খুলি, মেসেঞ্জারে বা ইমেলে বা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু উইশ করতে হয়। এখন আর ঘরের দরজা কিন্তু আর নক করতে হয় না। প্রিয় শিক্ষার্থী, রোবট কি কাজ করতে পারে? ওই যে তোমাদেরকে একটু আগে বলেছি যে গাড়ি সংস্কার, অর্থাৎ গাড়ির রিপেয়ারিং এর জন্য রোবট কিন্তু এখন কাজ করে। আগে মানুষ কাজ করতো, এখন কিন্তু রোবট কাজ করে। তার মানে কি স্যার এখন কি মানুষ কাজ করে না? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, মানুষও কাজ করে, তবে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলো মানুষ কাজ করে না। সাধারণত সেই জায়গায় রোবটকে দিয়ে কাজ করা হয়। যেমন ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের কাজগুলো আগে মানুষ করতো, কালো চশমা পরতো, করার পর এইভাবে ওয়েল্ডিং করতে একটা ইনি। এখন কিন্তু এই জায়গাগুলো না, ঝুঁকিপূর্ণ জায়গাগুলো না, রোবটের মাধ্যমে কাজ করা হয়। কল সেন্টার কাকে বলে? ওই যে মোবাইলটা ধরতেছে না, তাদের নির্দিষ্ট একটি নাম্বার আছে, হ্যালো আমার এই যে মোবাইলটা দেখেন তো, হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, গ্রামীণ ফোন সেন্টার, ওখান থেকে বলছে। গ্রামীণ ফোন সেন্টার থেকে আপনাকে স্বাগতম। আপনাকে কি সহযোগিতা করতে পারি স্যার? তখন আমি বলতেছি যে আমার এই মোবাইলটিতে এখন এমন একটি রিংটোন আসছে, এটা আমার পছন্দনীয় না। ম্যাডাম আমাকে একটু হেল্প করেন, এই টোনটা চেঞ্জ করে দেন। এইটি হচ্ছে কল সেন্টারের কাজ। তারপর বাড়ির কাজ, তোমাদের তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লিখো। অর্থাৎ ভার্চুয়াল মানে কি স্যার? শিক্ষার্থী, তোমরা বাসায় আছো, হয়তো তোমাদেরকে বাবা মা শুভাকাঙ্ক্ষী কিছু খাওয়াচ্ছে, বা খাওয়া শেষ হয়েছে, তোমরা টেবিলে আছো বা ঘরে আছো। এই যে আমার অনলাইনের মাধ্যমে যে ক্লাসটা দেখতেছি, এইটি হচ্ছে ভার্চুয়াল ক্লাস। প্রিয় শিক্ষার্থী, বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লিখে আনবে। স্কুল খুললে এই জিনিসটি নিয়ে আসবে। সকলকে ধন্যবাদ, নিরন্তর ভালোবাসা, শুভকামনা। আল্লাহ হাফেজ।